দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের আজকের লেসনে স্বাগত জানাই। বিগত কয়েকটি মডেল পেপার তোমরা অলরেডি ইউটিউবে দেখছো সায়েন্স টিউটর 2023 চ্যানেলে। আজও আমরা একটি নতুন মডেল পেপারের 35টি কোয়েশ্চেন, যেগুলো এমসিকিউ, বিভিন্ন টাইপ, অ্যাসারশন রিজনিং বলো বা কলাম ম্যাচিং প্রভৃতি সব রকমের প্রশ্ন নিয়েই আরও 35টি কোয়েশ্চেন আজকে আলোচনা করব এবং প্রতিটি কোশ্চেনের পুঙ্খানুপুঙ্খ আমরা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা এবং অন্যান্যগুলো কেন সঠিক না সে সমস্ত আলোচনা রাখছি। তো চলো ধৈর্য সহকারে এবং সময় দিয়ে মনোযোগ সহকারে ক্লাসটা করো, আর বন্ধুদের প্লিজ শেয়ার করে দাও। থ্যাংক ইউ। তো তাহলে চলো আমরা এখন শুরু করি। ডিয়ার স্টুডেন্টস, সো আমরা এখন আলোচনা করব মডেল অ্যান্সার পেপার 12 নিয়ে। তো দেখো, তোমরা বেশ কতগুলি মডেল কোশ্চেন পেপার আমার সাথে রয়েছে আলোচনায়। তোমাদের যদি এই আলোচনা কিছুটা হলেও উপকার হয়, কাজে লাগে, তো আমার ভীষণ আনন্দ হবে। তো এই আনন্দটুকু আমি শেয়ার করব তোমাদের সাথে। তো তার জন্য তোমরা প্লিজ বন্ধুদের একটু শেয়ার করো, যাতে করে সেমিস্টার 4-এ তোমাদের সাথে একইভাবে আমি থাকতে পারি। এইটুকুই তোমাদের জন্য আমার আন্তরিক অনুরোধ রইল। তো চলো এখন আমরা শুরু করি। বেনজিন, কোশ্চেন নাম্বার 1, বেনজিন ও অক্টেনকে 3:2 মোলার সংখ্যার অনুপাতে মিশ্রিত করলে প্রাপ্ত দ্রবণের 45 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পচাপ কত হবে? এটা আমাদের ডিটারমিনেটিং ফ্যাক্টর, যেখানে অলরেডি দেওয়া আছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বেনজিনের বাষ্পচাপ 280 mmHg এবং অক্টেনের বাষ্পচাপ 420 mmHg। তো দেখো, এটা সিম্পল রাউলসের যে ল অফ ভেপার প্রেসার, এই সূত্রটাকে কাজে লাগিয়েই আমরা ডিটারমাইন করতে পারবো। তো রাউলসের লটা ছিল কি, পি টোটাল, আমরা যদি বলি পি টোটাল ইজ ইকুয়াল টু কত না, পি টোটাল ইকুয়ালস না পি জিরো, এটা মনে করো কোনো একটা সলভেন্ট, তার বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ ইন্টু তার মোল ফ্র্যাকশন x1 প্লাস পি জিরো, এটা 1 ধরলাম, এটা পি জিরো অফ 2 মানে সলভেন্ট 2 ইন্টু তার মোল ফ্র্যাকশন x2। তো এক্ষেত্রে আমাদের 45 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমি যদি বেনজিনকে প্রথম P1 বলি, তাহলে বেনজিনে হচ্ছে এটা 280 ইন্টু x1 কত না, বেনজিনের পার্ট হচ্ছে দেখো মোট 5 মোলের মধ্যে 3 ভাগ, তাহলে 3/5 হচ্ছে x1। আর P20টা দেওয়া আছে দেখো 420 ইন্টু 2 শুনতে 420 উচ্চারণটা শুনতে খুব খারাপ লাগবে, 420 এইভাবে বলি, 420 ইন্টু 2/5। সো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেশনটা এখানে আমি দেখিয়ে দিয়েছি, তবুও আমি তোমাদের একটা একটা করে স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। তো এটা আসছে দেখো 336 mmHg। এখন ইউনিটটা দেখো, যেহেতু এদের mmHg 420 বা 280 দেওয়া আছে, সেই হিসেবে এইটা। সো অপশন বি ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোশ্চেন নাম্বার 2। এই কোশ্চেন নাম্বার 2তে যেটা বলা হচ্ছে, দেখো এই কোশ্চেনটা আমরা অনেকবারই করেছি। কোশ্চেনটা যেটা বলছে দুটি উপাদান এ এবং বি দ্বারা গঠিত একটি দ্রবণ, অর্থাৎ এ পিওর সলভেন্ট, বি পিওর সলভেন্ট। ওকে, তো এ বি যদি আমরা মিক্সড করি তাহলে একটা কি তৈরি হবে, মিক্সচার বা সলিউশন তৈরি হবে। সেখানে বলছে যে রাউল্টের সূত্র মেনে চলে যখন, এবার অপশানগুলো দেখো, বলছে এ বি আন্তঃক্রিয়াজনিত বল এ এবং বি এর আন্তঃক্রিয়াজনিত বলের চেয়ে বেশি হয়। একদমই না। আমরা জানি যে এ ইন্টারাকশন, ফোর্স অফ ইন্টারাকশন যে যা নেচার, বি এর যা ইন্টারাকশন, মিক্সিং করার ফলে ইন্টারাকশন যদি বাড়ে বা কমে তখনই পজিটিভ বা নেগেটিভ ডেভিয়েশন হয়। কাজেই অপশান সি, যেখানে বলা হচ্ছে এ বি এর আন্তঃক্রিয়াজনিত বল এ এবং বি এর সমান হয়, সেটাই হবে সঠিক শর্ত, যার জন্য দ্রবণটি রাউল্টের সূত্র মেনে চলবে। সো দ্য আনসার ইজ হিয়ার সি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত জলীয় দ্রবণগুলির স্ফুটনাঙ্কের সঠিক ক্রম। তো দেখো, এখানে আমরা সবগুলোই দেখছি যে এ
এর দাগে পটাশিয়াম নাইট্রেট, NaCl বা অ্যাসিটিক অ্যাসিড এগুলো সবই কিন্তু জলীয় দ্রবণে বিয়োজিত হয়। যেমন KNO3 বিয়োজিত হয়ে দেখো 1 মোল যদি হয় সে বিয়োজিত হয়ে 2টি আয়ন তৈরি করে। তার মানে 1 নর্মাল সলিউশন থেকে অ্যাকচুয়ালি আমরা 2 নর্মাল সলিউশন পাবো। এফেক্টিভ মানে কনসেন্ট্রেশনটা হবে 2 নর্মাল, তাই না? নেক্সট দেখো NaCl। NaCl এর ক্ষেত্রেও দেখো একটি অণু থেকে 2টি আয়ন তৈরি হচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা 1n যদি সলিউশন নিই আমরা অ্যাকচুয়ালি 2 নর্মাল ওয়েট আসলে কণা পাবো। অর্থাৎ 1 নর্মাল ওয়েটে যদি x সংখ্যক নাম্বার অফ মলিকুলস থাকে তাহলে এখানে আমার 2x থাকবে, 2x নাম্বার অফ পার্টিকেলস হবে 2x, এক্ষেত্রেও তাই 2x হচ্ছে। তাহলে এখানে এফেক্টিভ কনসেন্ট্রেশন KNO3 আর NaCl এর ক্ষেত্রে সমান। আর অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো অ্যাসিটিক অ্যাসিড আমরা জানি পার্টলি কি হয়, বিয়োজিত হয়। এবং এক্ষেত্রে যেহেতু আমরা বলতে পারবো না একটি থেকে দুটি, হ্যাঁ অবভিয়াসলি একটি থেকে দুটি আয়ন তৈরি হয়, বাট যেহেতু এখানে একটা আলফা ফ্যাক্টর আছে মানে বিয়োজিত হওয়ার যে মাত্রা, বিয়োজন মাত্রা, সেটা একটা ফ্যাক্টর আছে। তাহলে এটা যেহেতু 100% আয়নিত হয় না, তাহলে আমরা বলতে পারবো না যে x সংখ্যক পার্টিকেলস থেকে 2x সংখ্যক তৈরি হয়। এটা হবে হয়তো 2x এর থেকে কিছুটা কম, x এর থেকে বেশি। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এর স্ফুটনাঙ্কটা অবভিয়াসলি পটাশিয়াম নাইট্রেট বা NaCl এর যে কনসেন্ট্রেশন, এফেক্টিভ কনসেন্ট্রেশন তার থেকে কম হবে এবং স্ফুটনাঙ্কও কম হবে। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে বি অপশন যেখানে দেওয়া আছে দেখো 1n KNO3 is equal to 1n NaCl greater than 1n CH3COOH greater than 1n সুক্রোজ। এখন সুক্রোজ কেন গ্রেটার দেন, মানে সুক্রোজের কেন সবচেয়ে কম হচ্ছে দেখো, কারণ সুক্রোজ আমরা জানি নন ইলেকট্রোলাইট, কাজে দ্রবণে বিয়োজিত হওয়ার কোনো প্রশ্ন নেই। অতএব যদি x সংখ্যক পার্টিকেল থাকে 1n সুক্রোজে যতগুলি নাম্বার অফ মোলস মানে নাম্বার অফ পার্টিকেলস থাকবে সেটা যদি x হয় সেটা xই থাকবে, এক্সট্রা 2x হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো দ্য আনসার ইজ হিয়ার বি, অপশন বি। নেক্সট কোশ্চেন, x এবং y দ্রাব দুটির প্রতিটির 1 গ্রাম পরিমাণ 1 কেজি দ্রাবকে পৃথকভাবে যোগ করা হলো। হিমাঙ্ক অবনমনের অনুপাত, আচ্ছা আমরা যদি এরকম বলি ডেল্টা টি এফ অফ এক্স ডেল্টা টি এফ অফ ওয়াই, সেটা বলা হচ্ছে 1/4। তো আবার আমরা জানি ডেল্টা টি এফ সমান আমরা জানি কে এফ অফ এম এক্স মোলালিটি অফ এক্স, কে এফ যেহেতু সলভেন্ট একই আছে কে এফ এম ওয়াই ইকুয়ালস 1/4। সেক্ষেত্রে কে এফ কেটে গেলে এম এক্স মিনস আমরা কি আমরা বলবো না 1 গ্রাম যেহেতু নেওয়া হচ্ছে ডিভাইডেড বাই এর নাম্বার অফ মোলসে কনভার্ট করতে গেলে আমরা কি করতে হবে এম অফ এক্স। ঠিক আছে, যেহেতু 1 গ্রাম হচ্ছে 1 কেজি দ্রাবকে 1 গ্রাম আছে, তাহলে নাম্বার অফ মোলস হচ্ছে 1 গ্রাম ডিভাইডেড বাই এম এক্স। সেক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে 1 গ্রাম ডিভাইডেড বাই এম ওয়াই ইকুয়ালস 1/4। তাহলে অবভিয়াসলি এম ওয়াই বাই এম এক্স এটা সমান হচ্ছে 1/4। সো এম এক্স ইজ টু এম ওয়াই equals 4:1. So this is the answer 4:1, যেটা হলো x এবং y এর আণবিক ভরের অনুপাত। কোশ্চেনটা খুবই সিম্পল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কোশ্চেনটা দেখো, দুটো গ্লুকোজ দ্রবণের অভিস্রবণ চাপ যথাক্রমে 1.5 atm। তো আমি ধরে নিচ্ছি এটা প্রথম দ্রবণ 1.5 atm। তাহলে 1.5 atm যদি পাই ধরি, পাই সমান CRT আমরা জানি, তাহলে প্রথম দ্রবণের ক্ষেত্রে এটা হবে C1RT, C1 সমান N1/V1RT, এইখানে লিখে দিয়েছি। ঠিক একইভাবে দেখো দ্বিতীয় দ্রবণের ক্ষেত্রে বলেছে অভিস্রবণ চাপ 2.5, তো 2.5 ইজিক্যাল টু C2RT সমান N2/V2RT। আমি ধরে নিচ্ছি নাম্বার অফ মোলস N2, V2 মানে লিটার দ্রবণে দ্রবীভূত ছিল, কাজে গাঢ়ত্ব C2 সমান N2/V2। কাজ এবার মেশানোর পর বলছে প্রাপ্ত দ্রবণের অভিস্রবণ চাপ কত। এখন মেশানো মানে কি বলতো, টোটাল ভলিউমটা কিন্তু আমার হয়ে গেল 1 + 2 = 2, অর্থাৎ V1 + V2 হয়ে গেল 3 লিটার। কাজে ওই 3 লিটার মিশ্রণে আমার দিকে ভাবতে হবে যে N1 মোলস আছে ফার্স্ট কম্পোনেন্ট আর N2 মোলস আছে সেকেন্ড কম্পোনেন্ট। সো পাই টোটাল সমান এক্ষেত্রে আমার হিসাব করতে হবে পাই1 + পাই2 কিভাবে আসবে না, পাই1 সমান কি হবে না স্যার N1RT ডিভাইডেড বাই টোটাল ভলিউম N1 নাম্বার অফ মোলস অফ ফার্স্ট কম্পোনেন্ট ডিভাইডেড বাই টোটাল ভলিউম V1 + V2 RT।
এবার দেখো এই যে জায়গাটা আছে না, এই ইকুয়েশন থেকে আমরা যদি N1RT-টা বের করে নিই, N1RT সমান কি আসছে না স্যার V1 ইন্টু 1.5 ATM। কাজেই এই N1RT-র জায়গায় আমরা লিখতে পারি V1 ইন্টু 1.5। ঠিক একইভাবে N2RT-র জায়গায় আমরা লিখতে পারি 2.5 ইন্টু V2। কাজে এবার এখানে আমরা V1 প্লাস V2-র ভ্যালুটা বসিয়ে দেবো 3 লিটার, আর V1 এর ভ্যালুটা আমরা জানি 1 লিটার ইন্টু 1.5, তার মানে 1.5, আর V2 চেয়েছিল আমার 2 লিটার, তাহলে 2 ইন্টু 2.5 মানে এটা হচ্ছে 5। তাহলে টোটাল কত হচ্ছে 5 প্লাস 1 মানে 6.5 ডিভাইডেড বাই 3, তার মানে এটা আসছে প্রায় 2.17 ATM এর কাছাকাছি। সলিউশনটা করাও আছে সংক্ষেপে, তবে কিভাবে টোটাল সলিউশনটা এলো আমরা এখানে দেখিয়ে দিলাম যে কিভাবে টোটাল সলিউশনটা আসছে। সেই সলিউশনটা আমরা কিন্তু এটা সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম, আর সংক্ষেপে এখানে করাও আছে। তো চলো কোশ্চেন নাম্বার 6। নেক্সট কোশ্চেন নাম্বার 6, হাইড্রোফিলিক সল সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি ভুল? প্রথম অপশন দেখো, এই সলগুলি রিভার্সিবল বা পরাবর্ত প্রকৃতির। একদমই তাই, কারণ হাইড্রোফিলিক সল এগুলো একদমই রিভার্সিবল। হ্যাঁ, মানে আমি ফরওয়ার্ড যেমন সলকে তৈরি করলাম তেমন এর থেকে আবার আলাদা করতেও আমরা পারবো। নেক্সট বলা হচ্ছে এই সলগুলিকে সহজে তঞ্চিত করা যায় না। দেখো অপশান বি, এই অপশান বিটাও কিন্তু সঠিক। আমরা জানি হাইড্রোফোবিক সল সহজে তঞ্চিত হয়, কিন্তু হাইড্রোফিলিক সল হয় না, কারণ এর চারিদিকে এর একটা আমরা জানি একটা বাউন্ডারি তৈরি হয়, বা সলভেন্ট বাউন্ডারি যেটা লেয়ার তৈরি হয়। অপশান সি, এই সলগুলির স্থায়িত্ব হাইড্রোফোবিক সল অপেক্ষা বেশি, এটাও ঠিক। সান্দ্রতা জলের সান্দ্রতার কাছাকাছি, না এটা ঠিক না, কারণ দেখো জলের থেকে এদের সান্দ্রতা বেড়ে যাবে। যেহেতু কেন বলতো, কারণ যেহেতু কলয়েড পার্টিকেলসের সঙ্গে ওয়াটার মলিকুলসের একটা কি হচ্ছে, একটা ফোর্স অফ ইন্টারাকশন তৈরি হচ্ছে না, এই তীব্র আকর্ষণের কারণে জল যদি জলীয় মাধ্যমে ওই কলয়েডটা হয়, তাহলে অবভিয়াসলি কি হবে, ওই মাধ্যমের সান্দ্রতা বা ভিসকোসিটি বেড়েই যাবে। নেক্সট কোশ্চেন, অনেকবার ধরে এই কোশ্চেন আলোচনা হয়েছে, আবার রিপিটেটিভ কোশ্চেনটা এসেছে, তো যাই হোক আমরা এটা আলোচনা করব। নিচের আয়নগুলির মধ্যে কোনটি ফেরিক হাইড্রোক্সাইড সলের তঞ্চনের জন্য অধিক কার্যকরী? তো এর সুলচে-হার্ডি রুলস তোমরা জানো যে ফেরিক হাইড্রোক্সাইড আসলে কি বলতো, এটা একটা ধনাত্মক আধানগ্রস্ত সল্ট, কারণ FeOH3 এর চারিদিকে আয়রন 3+টা অধিশোষিত হয়ে থাকে। তাহলে এই পজিটিভ কলয়েডকে মানে তঞ্চিত করতে কি করা হবে না, কোনো ইলেকট্রোলাইট এমন ইউজ করব যাতে উচ্চ মানে আধানযুক্ত ঋণাত্মক আয়ন থাকবে বা নেগেটিভ অ্যানায়ন থাকবে। তো সেক্ষেত্রে দেখো ফসফেট, সালফেট, সালফাইট, নাইট্রেট যদি এগুলো ইউজ করি, তার মধ্যে দেখো ফসফেট PO4 3- অবভিয়াসলি এর তঞ্চন ক্ষমতা সবচেয়ে বেশি। কাজে এটা সামান্য পরিমাণ ফসফেট ইউজ করলেই এটা তঞ্চিত হয়ে যাবে কলয়েড কণাগুলো। সো হিয়ার ইজ দ্য আনসার এ, ফসফেট। নেক্সট কোশ্চেন, সদ্য অধক্ষিপ্ত ফেরিক হাইড্রোক্সাইড এর মধ্যে কয়েক ফোঁটা লঘু HCl দ্রবণ যুক্ত করা হলো। একটি লাল বর্ণের কলয়েডীয় দ্রবণ পাওয়া গেল, এই ঘটনাকে কি বলা হয়? তার মানে দেখো একটা যদি পাত্রের মধ্যে মনে করো ফেরিক হাইড্রোক্সাইডটা নিচের দিকে ডিজলভ হয়ে যায়, এই প্রেসিপিটেট হয়ে যাচ্ছে, তার মানে কি বলতো, ফেরিক হাইড্রোক্সাইডগুলো অধক্ষিপ্ত হওয়ার কারণে এরা বড় বড় কণায় পরিণত হয়েছে। তাহলে সেই অধক্ষিপ্ত অবস্থা থেকে যদি আমরা আবার সলিউশনে, এটা মনে করো সলিউশনটা ছিল, সলিউশনে ফিরিয়ে আনতে হয়, তাহলে কি করতে হয় না, যে প্রক্রিয়া সেটার নাম আমরা জানি পেপটাইজেশন। আসলে কি ঘটনাটা ঘটে, আয়রন হাইড্রোক্সাইড যখনই HCl দেবে না মিডিয়ামে, তো কি করবে, FeCl3 তৈরি করবে এবং জল। এই FeCl3 বেশিরভাগই আয়নিত অবস্থায় থাকে, আয়রন 3+। তো FeOH3 তখন তার চারিদিকে আয়রন 3+গুলোকে অধিশোষিত করবে এবং এটা বড় বড় কলয়েড কণায় রূপান্তরিত হবে। এখন কলয়েড কণাগুলো যেহেতু চার্জড হয়ে যাচ্ছে, একে অপরের সঙ্গে যুক্ত হতে আর পারবে না, এবং এরা বড় বড় কলয়েড কণায় রূপান্তরিত হওয়ার পর একে অপরের সঙ্গে সবসময় বিকর্ষণে এদের মধ্যে একটা বিকর্ষণ বা রিপালশন কাজ করবে, ফলে এরা একটা সুস্থিত কলয়েড তৈরি করবে। সো এই যে প্রসেস, শুদ্ধ অধক্ষিপ্ত অবস্থা থেকে কলয়েড তৈরি করার প্রক্রিয়া, এটাকে আমরা পেপটাইজেশন বলি। তোমরা থিওরিতে ভালোভাবে এটা পড়েছো। তো
সো এখানে আনসারটা হচ্ছে 8A। নেক্সট কোশ্চেন, নাইট্রোজেন পেন্টাহ্যালাইড অর্থাৎ NX5 গঠন করে না কেন? আচ্ছা, এটা অনেকবার চর্চিত হয়েছে, সেক্ষেত্রে PCl5 বা এগুলো হয়, অর্থাৎ কিন্তু NCl5 হয় না। এর কারণ দেখো, প্রথম কারণ দেখো, নাইট্রোজেন পরমাণুর আকার ছোট। অবভিয়াসলি এটা একদম সঠিক কারণ। আকার ছোট হলে অসংখ্য পরমাণুকে তার চারিদিকে কোঅর্ডিনেট করাটা মুশকিল। 2 নম্বর অপশান দিচ্ছে, নাইট্রোজেন পরমাণুর যোজ্যতা কক্ষে কোনো ফাঁকা ডি কক্ষক নেই। একদম সঠিক কারণ এটা। এই ছোট এটা ঠিকই আছে, বাট ছোট বলে সে তাহলে NF5 তৈরি করতে পারতো। NCl5Cl গুলো বড় আকারে, সেগুলোকে কোঅর্ডিনেট করতে পারে না, বাট NF5 তৈরি করতে পারতো, কিন্তু সেটাও পারে না। তার মানে কি, আসল কারণটা হচ্ছে N এক্সপানশন অফ অক্টেট করতে পারছে না, কারণ এতে কোনো ডি অরবিটাল নেই। অর্থাৎ যদি এরকম হতো 2s 2p 2d থাকতো এবং ডিতে 5টা অরবিটাল থাকতো, তার মানে এখানে 10টা ইলেকট্রন আরও এখানে করতে পারতো, কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে পারতো। সো এখানে সঠিক আনসারটা হচ্ছে এন পরমাণুর যোজ্যতা কক্ষে কোনো ডি অরবিটাল নেই। নেক্সট সি, নাইট্রোজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা খুবই উচ্চ, এটা কোনো কারণ নয়, পেন্টাহ্যালাইড গঠন করে না এর জন্য। নাইট্রোজেন অণুতে হ্যাঁ এটা ত্রিবন্ধন বর্তমান, বাট এটা কোনো কারণ নয়। কারণ হচ্ছে বি, অর্থাৎ ডি অরবিটাল নেই, ফাঁকা ডি অরবিটাল নেই। নেক্সট PCl3 এর আর্দ্র বিশ্লেষণে অর্থাৎ জলের সঙ্গে বিক্রিয়া কি তৈরি হয়? বলছে H3PO4 তৈরি হয়, POCl3 নো তৈরি হয়। অ্যাকচুয়ালি আর্দ্র বিশ্লেষণটা হবে কোথায়? ফসফরাসে। তাহলে এখানে তৈরি হবে দেখো H3PO3, প্রত্যেকটা Cl রিলিজড হবে এবং 3টে OH গ্রুপ ওই 3টে Cl এর জায়গায়, অর্থাৎ POH এরকম ভাবে যুক্ত হয়ে তৈরি হবে। ঠিক আছে, তা H3PO3 সঠিক আনসারটা কি দাঁড়ালো? H3PO3 এবং তার সঙ্গে HCl তৈরি হবে। সো এখানে অপশানটা বি ইজ দ্য H3PO3 রাইট আনসার। নেক্সট কোশ্চেন, সাদা ফসফরাস অণুর আকৃতি এবং বন্ধন কোণ যথাক্রমে। তো এখানে দেখো সাদা ফসফরাসের প্রথম অপশানটাকে দিয়েছে সরলরৈখিক। তো সরলরৈখিক 180 ডিগ্রি, এটা হওয়ার কোনো প্রশ্নই নেই। 2 নম্বর দেখো অপশান আছে ত্রিকোণীয় সমতলীয়, এটাও ঠিক না। চতুস্থলকীয়, হ্যাঁ চতুস্থলকীয়, বাট 109 ডিগ্রি নয়, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি 60 ডিগ্রি, 60 ডিগ্রি। সো ডি ইজ দ্য রাইট অপশান। এটা একটা বিকৃত চতুস্থলকে 4টে শীর্ষে 4টে পি থাকে, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে এবং এই কারণের জন্য অ্যাঙ্গেল স্ট্রেনটা খুব বেশি হয়, আর এই জন্যই এ অত্যন্ত সক্রিয় প্রকৃতির। তো যাই হোক, এখানে 11 দাগের ডি হচ্ছে রাইট চয়েস। কোশ্চেন নাম্বার 12, যে উষ্ণতায় রম্বিক সালফার এবং মনোক্লিনিক সালফার সাম্যাবস্থায় থাকে তা হলো। এবার অপশানগুলো দেওয়া আছে। তো এটা আমরা বইয়ে পড়েছি যে 95.5 ডিগ্রি বা 96 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি উষ্ণতায় আসলে এই ট্রানজিশনটা হয়, রম্বিক সালফার মনোক্লিনিক এর সঙ্গে সাম্যাবস্থায় থাকে। তো এখানে এটা একদমই ইনফরমেটিভ কোশ্চেন, আশা করি তোমরা যখন বই পড়েছো এটা লক্ষ্য করেছো। সো হিয়ার বি ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন পদার্থটির সংস্পর্শে আসলে মার্কিউরি কাচের গ্লাসের তলে আটকে যায়? খুবই সহজ প্রশ্ন। তোমরা জানো যে মার্কিউরি আসলে বাতাসের সংস্পর্শে বিক্রিয়া করে মার্কিউরাস অক্সাইড উৎপন্ন করে এবং যার ফলে পারদের যে পৃষ্ঠটান সেটা কমে যায় এবং এর কারণে পারদটা অ্যাকচুয়ালি কি করে, ওই যে মার্কিউরাস অক্সাইডটা তখন কি করে কাচের গায়ে আটকে যেতে থাকে। তো এই যে চিত্রে তোমাদের সেই ছবিটাই দেখিয়েছি, আসলে এই মার্কিউরি যখন কাচের ওপর রাখি তখন অ্যাকচুয়ালি এরকম স্ফেরিক্যাল এরকম একটা শেপ তৈরি করে, কিন্তু যখনই এই রিয়াকশানটা করতে থাকে তখন এ কী হয় না এইরকম হয়ে যায়। তার কারণ আসলে এর তখন সারফেস টেনশনটা কমে যায়। এটাকে আমরা টেইলিং অফ মার্কারি বলি। আসলে এটা মার্কারির যে সচলতা সেটা নষ্ট করে দেয়। ঠিক আছে, তো এটা সিম্পল কোশ্চেন ছিল। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 14। নেক্সট কোশ্চেন, বিবৃতি NaCl গাঢ় H2SO4 সঙ্গে যখন বিক্রিয়া করে, আমরা ল্যাবরেটরিতে তোমাদের যখন প্র্যাকটিক্যাল করিয়েছি তখন দেখিয়েছি যে আসলে গাঢ় H2SO4 উপস্থিতিতে NaCl বিক্রিয়া করে তৈরি করে কি না HCl গ্যাস এবং Na2SO4 সোডিয়াম সালফেট।
এখন এই HCl বলছে তীব্র একটি দুর্গন্ধযুক্ত গ্যাস, যেটা MnO2 সঙ্গে আবার বলছে বিক্রিয়া করছে, করে কি করে আমরা জানি না, MnCl2 প্লাস ক্লোরিন প্লাস ওয়াটার। তো এই একটা সবুজাভ হলুদ বর্ণের ক্লোরিন গ্যাস নির্গত হয়। এবার এটা হলো স্টেটমেন্ট, একদমই ঠিক আছে স্টেটমেন্টটা। এবার বলছি কারণ MnO2 HCl-কে, MnO2 এখানে জারণ অবস্থা +4 আর HCl-কে জারিত করে ক্লোরিনে জারিত করে, একদম তাই। কারণ দেখো -1 জারণ অবস্থা Cl এর এখানে 0, তাহলে এই যে -1 থেকে এই যে Cl 0 হলো, তার মানে জারিত হলো, এবং জারণটা করলো কি MnO2, একদম সঠিক কারণ। সো আই থিঙ্ক এ ইজ দ্য রাইট চয়েস, যেখানে আমরা বলবো এ আর উভয়ই সঠিক। আমি সব অপশন দিইনি এখানে, তোমরা জানো এরকম স্টেটমেন্ট মূলক প্রশ্নের ক্ষেত্রে যখন এ হয়, এ আসলে বলা হয় যে স্টেটমেন্ট ঠিক এবং রিজন হচ্ছে তার সঠিক ব্যাখ্যা, সেক্ষেত্রে আমরা এ অপশানটা নিই। আমি বাকি অপশানগুলো এখানে দেখাইনি। তো যেহেতু তোমরা এগুলো অনেক রকম কোশ্চেন করছো বা করো, সেক্ষেত্রে তোমরা জানো এ এখানে আনসার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 15। ক্লোরিনের অক্সো অ্যাসিড যেগুলো HClO4 HClO3 এদের অম্লধর্মিতা হ্রাসের সঠিক ক্রম। দেখো ক্লোরিনের যে অক্সো অ্যাসিড আছে তার মধ্যে আমরা জানি যে দেখো এই যে HClO4, এই যে স্ট্রাকচারটা আমরা যদি আঁকি HClO4, এক্ষেত্রে দেখো Cl এর সবচেয়ে বেশি জারণ অবস্থা কত হচ্ছে, 3 × 6 8, তাহলে +7, তাই না? এখানে তাহলে ও যত বেশি জারণ অবস্থা হবে, আমরা জানি এই H আর O এইটার বন্ড যে ডিসোসিয়েশন এনার্জিটা কম হবে, অর্থাৎ এই মানে জারণ অবস্থা বেশি হওয়ার জন্য ClO4- অনেক বেশি স্টেবিলিটি পাবে এবং H+ রিলিজটা অনেক বেশি ইজিয়ার হবে। সো HClO4 ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড হিয়ার। সো এ ইজ দ্য রাইট চয়েস, অর্থাৎ HClO4, তারপরে HClO3, তারপরে HClO2 এবং HOCl, এবং প্রত্যেকের জারণ অবস্থা আমি দেখিয়ে দিয়েছি। দেখো +7 Cl এর HClO4 যৌগে, HClO3-তে Cl এর +5, এইভাবে +3 +1। তো জারণ অবস্থা যত কম হবে তার অম্লত্বও তত কম হবে। সো কোশ্চেনটা অনেকটা ইজি। নেক্সট কোশ্চেন 16। তো নেক্সট কোশ্চেন নাম্বার 16, একটা ম্যাচিং। এই ম্যাচিংয়ে আমরা দেখে নিচ্ছি। দেখো প্রথমে বলেছে স্তম্ভ 1-এ XeOF4, দেখো XeOF4 যদি আমরা এর হাইব্রিডেশন করি, H সমান হাফ V প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এরকম একটা কোশ্চেন আগে করিয়েছি। যাই হোক আবার রিপিট করি, হাফ ভি এর মানটা তোমরা জানো যে জেননের ক্ষেত্রে এটা 8 আর F4 আছে মানে 4 আর সি আর এ এগুলো 0। সো 6 মিনস sp3d2। তাহলে sp3d2 স্ট্রাকচার হলে আমরা জানি যে এরকম একটা আমরা কি আঁকবো, একটা বর্গক্ষেত্র আঁকবো। তার ওপর দিকে একটা অ্যাক্সিয়াল বন্ড থাকবে, নিচের দিকে একটা অ্যাক্সিয়াল বন্ড, এবং চারটে জায়গায় 4টে এফ আছে তোমরা দেখছো। আর ওপর দিকে ও থাকছে, আর নিচের দিকটা ফাঁকা। তাহলে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, ও এক্সি, ভালো করে দেখো এখানে স্ট্রাকচারটা কি হচ্ছে, এই এফ এর সঙ্গে যুক্ত হচ্ছে এই। তার মানে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, ভালো করে দেখো, একদম বর্গ পিরামিডীয়। দেখো ভালো করে, একটা পিরামিড যার ভূমিটা বর্গাকার, সো বর্গ পিরামিডীয়। সো আই থিঙ্ক 1টা ম্যাচ করলো কার সাথে, সি এর সাথে। এরপর নেক্সট দেখো, নেক্সট XeF6 একইভাবে আমরা যদি মানে সংকরায়নটা দেখি, তাহলে H সমান হবে কি হাফ, ভি এর মানটা 8 আর 6 14, তার মানে এটা 7, তার মানে sp3d3। তাহলে দেখো sp3d3 হলে স্ট্রাকচারটা কিরকম হবে আমরা আঁকবো, একটা অষ্টতলকের স্ট্রাকচার আঁকবো। Xe অ্যাকচুয়ালি এটা পেন্টাগোনাল বাই পিরামিডাল হয়, তাই না? এবার দেখো এই পেন্টাগোনাল যদি আমরা স্ট্রাকচারটা করি, তাহলে এই জায়গাটায় কি হচ্ছে, দেখো এই জায়গাটায় একটা লোন পেয়ার থাকছে, এখানে এফ থাকছে, এখানে এফ থাকছে, এখানে এফ থাকছে, এখানে এফ থাকছে। তাহলে অ্যাকচুয়ালি এই জায়গাটা তো ফাঁকা। আমরা যদি পেন্টাগোনাল আঁকতাম এইরকম, যদি পেন্টাগন, আর ওপরে থাকছে তোমার কি এফ, আর নিচে একটা অ্যাক্সিয়াল পজিশনে আছে এফ। ওকে,
তাহলে দেখো অ্যাকচুয়ালি এই জায়গাটা যদি ফাঁকা থাকে তার মানে কি হলো এটা বলো তো, অ্যাকচুয়ালি বর্গাকার হয়ে গেল এক জায়গাটা, একটা একটা ইকুইটোরিয়াল পজিশন যেটা আমরা বলি এই যে পেন্টাগোনালের একটা জায়গায় দেখো এখানে দেখানো হয়েছে, একটা জায়গা যদি ফাঁকা হয় তার মানে এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা আর কিছু থাকছে না, তাহলে ডিরেক্টলি স্ট্রাকচারটা এই জিনিস চলে আসতেছে। তো এই জন্য এটাকে আমরা বলি বিকৃত অষ্টতলকীয়। এটা অষ্টতলক কিন্তু এই জায়গাটা একটু ফাঁকা, এই জন্য এটাকে আমরা বলি বিকৃত অষ্টতলকীয়। সো টু ম্যাচেস উইথ এ, টু ম্যাচেস উইথ এ, থ্রি হচ্ছে XeO3। দেখো XeO3 স্ট্রাকচারটা একইভাবে আমরা যদি আঁকি, সিম্পলি XeO3 যদি আমরা শঙ্করায়ন বলি তাহলে কি হবে, সিম্পলি এর 8টা ইলেকট্রন আছে আর কোনো এক বন্ধন নেই, তার মানে এক্স এর মান 0, তাহলে 1/2 তার মানে 4 মানে sp3। তো দেখো স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে, Xe, হ্যাঁ এই হচ্ছে, তার মানে একটা চতুস্থলক, আর এই জায়গাটায় থাকছে দুটো ইলেকট্রন, তাই না, এখানে ফাঁকা দুটো ইলেকট্রন থাকছে, তাহলে স্ট্রাকচারটা কি হচ্ছে, এটা আমরা বলবো, এটাকে বলবো 3-এর দাগের তো XeO3, তাহলে পিরামিড বলবো, এটা পিরামিডের মতন। এরপর নেক্সট দেখো XeOF4, XeO4 এর ক্ষেত্রে আমরা বলবো H সমান হচ্ছে দেখো হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস ভি এর ভ্যালুটা আছে এখানে 8, তাহলে 8-এর নিচে 2 মানে 4 মিনস sp3। তো এক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা যদি আঁকি তাহলে দেখো Xe এই এই হচ্ছে, তার মানে সিম্পলি চতুস্থলকীয় গঠন, তাই না, তার মানে ম্যাচ করছে কার সাথে, 4-এর সাথে, 4-এর সাথে ম্যাচ করছে বি। সো এই সঠিক উত্তর 1C, 2A, 3D এবং 4B। নেক্সট কোশ্চেন, অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেনে চলে এলাম। অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড তৈরি করতে যে বিকারকটি ব্যবহৃত হয়, দেখো অ্যালকোহল যদি আমরা ROH বলি, এক্ষেত্রে সবচেয়ে ভালো বিকারক কিন্তু SOCl2, তৈরি হচ্ছে RCl প্লাস SO2 প্লাস HCl, এগুলো সবই যেহেতু গ্যাসীয় ফলে এটা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, তো SOCl2 হবে। আবার এক্ষেত্রে PCl5ও যদি আমরা ট্রিট করি তাহলেও সেক্ষেত্রে আমরা পাবো RCl, হ্যালো অ্যালকেন। সো আই থিঙ্ক এ এবং বি উভয়ই, দুটি হবে এখানে অপশানের আনসার। আচ্ছা নেক্সট হচ্ছে C2H5Cl, অর্থাৎ এটাকে আমরা যদি ভেঙে লিখি CH3CH2Cl, তার মানে এটা 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন। এর সঙ্গে যদি আমরা পটাশিয়াম সায়ানাইড K প্লাস CN মাইনাস, যেটা জলীয় দ্রবণে এইভাবে আয়নিত অবস্থায় থাকে, অ্যালকোহলেও তাই থাকবে, যেহেতু পোলার প্রোটিক সলভেন্ট অ্যালকোহল, তাহলে এক্ষেত্রে CN মাইনাস কি করবে, এন্টার করবে আর Cl বেরিয়ে যাবে, তাহলে সিম্পলি তৈরি হবে CH3CH2CN। আর এটা যদি AgCN থাকতো তাহলে সেক্ষেত্রে হতো CH3CH2NC। তো এখানে অপশান দেখো A, CH3CH2CN অর্থাৎ C2H5CN ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোশ্চেন, ক্লোরো ইথেনের তুলনায়, প্রশ্নটা দেখো ভালো করে, বলছে ক্লোরো ইথেনের তুলনায়, ক্লোরো ইথেনের স্ট্রাকচারটাকে লিখো, এটা হচ্ছে আমার ক্লোরো ইথেন। তো এইটা দেখো 1 ডিগ্রি কার্বন, হ্যাঁ, এবং এখানে এটা sp3 কার্বন, তাহলে এটা পিওরলি একটা সিঙ্গেল বন্ড ক্যারেক্টার, sp3 কার্বন পিওরলি সিঙ্গেল বন্ড ক্যারেক্টার। তো এক্ষেত্রে SN2 অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া হওয়াটা খুবই সহজ। তো এর তুলনায় বলছে ক্লোরোবেনজিনের ক্লোরিনকে, ক্লোরোবেনজিন যদি বলি, ক্লোরোবেনজিনের স্ট্রাকচারটা এই, সেক্ষেত্রে ক্লোরোবেনজিনে আমরা জানি এই যে এই কার্বনটা হচ্ছে sp2, তার মানে এই যে বন্ডটা, এই বন্ডের মধ্যে একটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার থাকবে, পার্সিয়াল ডবল ডিউ টু রেজোনেন্স ডাবল বন্ড ক্যারেক্টার। এবার রেজোনেন্সটা কি করে হচ্ছে, যে Cl এর যে লোন পেয়ার থাকছে না, সো লোন পেয়ারগুলো কি করে এইভাবে রেজোনেন্স করবে। দেখো রেজোনেন্স একটা রেজোনেটিং স্ট্রাকচার আমি দেখিয়ে দিচ্ছি, ডবল বন্ড Cl প্লাস এটা মাইনাস, তো এইভাবে এর মধ্যে একটা দেখো ডবল বন্ড ক্যারেক্টার গ্রো করে গেছে। তো বলছে যে OH মূলক দ্বারা, হ্যাঁ অবভিয়াসলি তাই, তাহলে এক্ষেত্রে Cl কে আমার যদি আমি OH মাইনাস দিয়ে যদি কি করতে যাই, প্রতিস্থাপিত করা যায়, সেটা একদমই সম্ভব নয়, বিশেষ পরিস্থিতিতে, একদমই সম্ভব নয় বলা ভুল, বিশেষ পরিস্থিতিতে সম্ভব, কিন্তু নর্মালি SN2 বিক্রিয়া দ্বারা সম্ভব নয়, যেটা এর ক্ষেত্রে সম্ভব।
তো এবার কারণটা বলছে দেখো ক্লোরোবেঞ্জিনে সিসিএল হ্যাঁ বন্ধন রেজোনেন্সের দ্বারা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে তাই দেখছি। সুতরাং স্টেটমেন্ট 1 তো ঠিকই আছে, এ স্টেটমেন্ট ঠিকই আছে এবং রিজনটাও তার ঠিকই আছে। সো এ ইজ দ্য রাইট চয়েস, যেখানে আমরা বলি এ আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন নাম্বার 20। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর মধ্যে মিল ঘটিয়ে বিকল্প নির্বাচন। তো ফ্রেয়ন 13, ফ্রেয়ন প্রথম আছে ফ্রেয়ন 13 মিনস আমরা জানি এই যৌগটা CF3Cl। সো 1 ম্যাচেস উইথ বি। নেক্সট দেখো BHC বেঞ্জিন হেক্সাক্লোরাইড, যেটাকে আমরা গ্যামাক্সিন বলি। সো 2 ম্যাচেস উইথ সি। 3 নম্বর DDT, এটা সবাই জানো তোমরা, এটা ডাইক্লোরোডাইফেনাইল ট্রাইক্লোরোইথেন, এটা হচ্ছে একটা কীটনাশক। আর 4 নম্বর আয়োডোফর্ম, এটা অ্যান্টিসেপটিক, টিংচার আয়োডিনে ব্যবহার করা হয় অ্যান্টিসেপটিক হিসেবে। সো 4 নম্বর ম্যাচেস উইথ ডি। সো BCAD ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোশ্চেন, ডিডিটির আণবিক সংকেতে ক্লোরিন পরমাণুর সংখ্যা। তো তাহলে আমরা এখন ডিডিটির স্ট্রাকচারটা যদি এঁকে নিই তাহলে তোমরা বুঝতে পারবে যে কটা। হ্যাঁ, ট্রাইক্লোরোইথিন, প্যারাডট ডাইক্লোরোডাইফিনাইল, দেখে নাও দুটো সিএল তো আছেই, ট্রাইক্লোরোইথিন দেখো 3খানা এখানে আছে আর এখানে একটা এইচ আছে, তবে তো 4টে হাত হবে। তাহলে দেখো বলছে ডিডিটি এর আণবিক সংকেতে সিএল পরমাণু সংখ্যা, দেখো এখানে 3টে আর ওখানে 2টো, 5টা। সো সঠিক উত্তর 5। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন অ্যালকোহলটি আয়োডোফর্ম পরীক্ষায় ছাড়া দেয়? দেখো আয়োডোফর্ম পরীক্ষায় তারাই ছাড়া দেয় যারা ডিরেক্টলি, যাদের CH3CO গ্রুপ থাকবে, এই গ্রুপ থাকবে, অথবা কোনো অ্যালকোহল যে বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে। তো প্রথম অপশানটা দেখো CH3CH2OH, এটা জারিত হয়ে তৈরি করে CH3 মানে প্রোপানল তৈরি করে। তো অবভিয়াসলি এই গ্রুপ তো নেই, এই গ্রুপটা তো এর মধ্যে নেই, তাই না? কাজে এইটা সম্ভব না। অপশান বিটা দেখি। অপশান বি দেখো জারিত হয়ে ক্লোরিনের দ্বারা বা আয়োডিনের দ্বারা জারিত হয়ে তৈরি করে CH3CHO, দেখো এখানে গ্রুপটা কিন্তু আছে, কাজে এইটা হবে বি। সো বি পারবে। নেক্সট দেখো CH3CHOH, এটাও জারিত হয়ে তৈরি করে কি না স্যার CH3COCH3 মানে অ্যাসিটোন। তা এর মধ্যেও তো গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি অবভিয়াসলি, তাহলে সিটাও হচ্ছে, তাহলে বি এবং সি উভয়ই। সো দুটোই আনসার হবে। নেক্সট কোশ্চেন, স্টেটমেন্টে দেওয়া আছে যে ইথানল CH3CH2OH এটা ফেনলের তুলনায় দুর্বল অম্ল, একদম তাই। কারণ এখানে সিম্পল দেখো, এখানে যেটা CH3CH2O- তৈরি হবে না, এ তো রেজোনেন্সের দ্বারা স্টেবিলাইজড হবে না, বরং এটা একটা দুস্থিত অ্যানায়ন, সেই জন্য এটা একদম দুর্বল অ্যাসিড। আর ফেনলের কি হয় বলতো, ফেনলের আমরা জানি যে একটা H+ রিলিজ করে ও তৈরি করে, এবং এটা একটা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার ফেনক্সাইডের রেজোনেটিং গঠন তৈরি করে, যেটা যার জন্য এটা অনেক বেশি মানে সুস্থিত। সে কারণে ফেনল কি করে, সহজেই ফেনল H+ ত্যাগ করে, ফেনল কি করে H+ ত্যাগ করে। তো এটা একদম স্টেটমেন্ট ঠিক। আর কারণে বলছে ফেনলে অক্সিজেন, হ্যাঁ ফেনলের অক্সিজেন নিঃসঙ্গে ইলেকট্রন জোড় বেঞ্জিন বলের সঙ্গে রেজোনেন্স, একদম তাই। কিন্তু এই যে রিজনটা বললো, এটা কি সঠিক হলো? এটা কি জাস্টিফাই করলো স্টেটমেন্টটাকে? না। এক্ষেত্রে জাস্টিফাইড স্টেটমেন্ট কি হওয়া উচিত ছিল, যে ফেনলের ফেনক্সাইড আয়নটা সুস্থিত হয় রেজোনেটিং গঠনের দ্বারা। সেটা না বলে বলা হচ্ছে ফেনলে অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন বলয়ের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে, অর্থাৎ ফেনলের স্টেবিলিটিটা এক্সপ্লেন করছে। ফেনলের স্টেবিলিটি, ফেনক্সাইড আয়নের স্টেবিলিটি না। হ্যাঁ, তো সেটা কারণ নয়। ফেনলের অক্সিজেন পরমাণু রেজোনেটিং গঠন করে, সেটা কিন্তু মূল কারণ নয়। কারণ হচ্ছে ফেনক্সাইড আয়নের সুস্থিতি। সো আই থিঙ্ক এটা স্টেটমেন্ট দুটোই ঠিক, কিন্তু আর রিজনটা কিন্তু স্টেটমেন্টের সঠিক ব্যাখ্যা নয়। তো নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 28, আর কোশ্চেন নাম্বার 27-এর এক্সপ্লেনেশনটাও আমি এখানে লিখে দিয়েছি। তো দেখো কোশ্চেন নাম্বার 28-এ বলা হচ্ছে কোলবে স্মিথ রিয়াকশন, দেখেই বোঝা যাচ্ছে যে যে রিয়েজেন্টগুলো দেওয়া আছে। দেখো সোডিয়াম ফেনক্সাইড, তো সোডিয়াম ফেনক্সাইড আমরা জানি, এই দেখো স্ট্রাকচারটা আমি তোমাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি।
সোডিয়াম ফেনক্সাইড, তাই তো? তাহলে ও মাইনাস, আর ও মাইনাসের সঙ্গে আমরা জানি ইন্টারাকশনে থাকে সোডিয়াম প্লাস। এখন এই ও মাইনাস কি করবে না, মিডিয়ামে যখন এরকম সি ডবল বন্ড ও কার্বন ডাইঅক্সাইডকে পাচ্ছে তখন কি করবে বলো তো, এইভাবে বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বাড়াবে। এই ইলেকট্রন ঘনত্ব বাড়ানোর ফলে কি হবে, এই যে অর্থ অবস্থানে যে কার্বন, এই যে কার্বনটা, এটা ইলেকট্রন ঘনত্ব বেড়েই যাবে। তখন এ মাইনাস মানে নেগেটিভলি চার্জড হবে এবং কার্বন ডাইঅক্সাইডে কার্বনকে অ্যাটাক করবে। আমি দুটো স্টেপ একভাবে দেখালাম। তাহলে কি তৈরি হচ্ছে দেখো, এখানে ডবল বন্ড তৈরি হয়ে গেল, সরি সরি সরি, এখানে একটু ভুল হলো, পাশে ডবল বন্ড হবে, হ্যাঁ এখানে ও। এরপর কি হলো, ইন্টারাকশন কিন্তু এন এর সঙ্গে আছে, এন এ প্লাস। তারপরে এখানে কি হলো, বন্ড হলো, এই বন্ডে সি এর সঙ্গে যুক্ত হলো। তো এই বন্ডে যখনই অ্যাটাক হবে তখন ও বা এটা খুলে যাবে, ডবল বন্ড ও হবে আর একটা ও মাইনাস হয়ে যাবে, একটা বন্ড ও মাইনাস হবে আর একটা বন্ড যেমন যেমন ডবল বন্ড ছিল রয়ে গেল, আর এদিকে এইচ প্লাস। এটা এইচ তো থাকছে, এই বন্ডে একটা এইচ অলরেডি ছিল। এরপরের স্টেপে কী হবে বলো তো, এই বন্ডটা খুলে এখানে বন্ড মেকিং, এটা ব্রেকিং, এর ফলে তৈরি হলো কি দেখো, তাহলে ও মাইনাস হয়ে কাকে নিল, এই এইচকে। কারণ এই যে ও মাইনাস হবে, ও কি করবে আবার এই এইচকে ধরে নেবে, তাহলে এখানে তৈরি হয়ে গেল ও এইচ। আচ্ছা এখান থেকে এইচ, আচ্ছা এবার এখানে ডবল বন্ডটা ফরমেশন হয়ে গেল, আর এখানে রইল সি ডবল ও মাইনাস। ওকে, এর পরের স্টেপে কি হবে দেখো, দেওয়া আছে এইচ প্লাস, অম্লায়িত করা হচ্ছে আর অ্যানাইড্রাইড দেওয়া হচ্ছে। তাহলে এরপর স্টেপে অম্লায়িত করা হলে ও মাইনাসটা কি করবে, এখান থেকে এইচ প্লাসটা নিল, তাহলে এই জায়গাটায় ও বন্ড হয়ে গেল একটা ও এইচ বন্ড। তার মানে এটা অ্যাকচুয়ালি হয়ে গেল কি স্যালিসাইলিক অ্যাসিড। এবার মিডিয়ামে যেহেতু কি আছে বলতো, এইচ প্লাস আছে, তো হ্যাঁ আমার এখানে তৈরি হয়েছিল সি ডবল ও মাইনাস আর সি ডবল ও মাইনাস। আচ্ছা মিডিয়ামে এবার কি আছে, সি ডবল এইচ আছে, সরি সি ডবল এইচ। মিডিয়ামে যেহেতু এইচ প্লাস আছে, এর পরের স্টেপ কি হবে বলতো, অ্যাসিটিক অ্যানাইডাইড CH3 CO ও CO CH3, এই অ্যাসিটিক অ্যানাইডাইডের সঙ্গে এই যে OH গ্রুপ, এই OH গ্রুপ এখানে যুক্ত হবে এবং যুক্ত হয়ে তৈরি করবে CO CH3। এখানে সি ডবল বন্ডটা ওটা আমরা এইভাবে যদি দেখি, CO CH3 এইভাবে তৈরি হবে, আর এখানে যেমন সি ডবল এইচ আছে এটা রয়ে যাবে। তাহলে দেখো অপশান সি এর সাথে এটা ম্যাচ করে যাচ্ছে, CO CH3। এটা আমরা যেটাকে আমরা বলি অ্যাসপিরিন বলি, এই যৌগটাকে অ্যাসপিরিন, অর্থো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ইথক্সি বেঞ্জিন, যেটাকে ফেনিটোলের সংকেতটা দেওয়া আছে, দেখো এই যে সংকেত OCH2CH3। এবার বলছে একই সংকেত দ্বারা আর কতগুলি ইথার অঙ্কন করা যেতে পারে। তাহলে এটা কিন্তু একটু ধারণামূলক প্রশ্ন, এটাকে আমাদের করতে হবে। দেখো আমি এই একই সংকেত রেখে আরেকটা স্ট্রাকচার এরকম তৈরি করতে পারি। তো এটার নাম হবে দেখো 2-মিথাইল অ্যানিসোল, অর্থাৎ অর্থোমিথক্সি, এই যে অর্থ পজিশনে মিথক্সি, এটা টলুইন যৌগ। দেখো এই পার্টটা পুরোটা হচ্ছে আবার টলুইন, তো এটা একই সংকেত রইল। নেক্সট একটা কি করতে পারি, 2A না দিয়ে এবার আমি একই সংকেত রাখছি, এটাকে আমি 3A দিতে পারি। তার মানে কি হয়ে গেল, 3-মিথাইল বা মেটামিথক্সি টলুইন। আর একটা একইভাবে আমি প্যারা পজিশনে দিয়ে দিতে পারি, তাহলে এটা হয়ে গেল প্যারামিথক্সি টলুইন। আর একটা চেঞ্জ করতে পারি আমরা এইভাবে, স্ট্রাকচার একই রাখবো, হ্যাঁ ওটার জাস্ট পজিশনটা চেঞ্জ করে দিলাম। দেখো একই স্ট্রাকচার রইল, ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি বেঞ্জাইল মিথাইল ইথার, একই স্ট্রাকচার। তাহলে টোটাল আমরা কটা পেলাম, 1 2 3 4, সো অপশন 4 ইজ দ্য রাইট আনসার। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এখানে আমি সমস্ত কিছু সংকেত সমেত উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 26 দেখব। এখানে বলা হচ্ছে দেখো এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে, ইথার কম্পাউন্ড HI,
এটা অনেকবারই আমরা করেছি, তবু আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো OCH3, তা মিডিয়ামে যখনই H প্লাস পাবে এই ও লোন পেয়ারটা কি করবে, একে ধরবে, H প্লাসটা অ্যাড করবে, তা সিম্পলি এখানে তৈরি হচ্ছে দেখো OH, এটা একটা গুড লিভিং গ্রুপ তৈরি হয়ে গেল, ওর মাথায় প্লাস এবং CH3, তাহলে যখন এইটা গুড লিভিং হয়ে যাচ্ছে তখন I মাইনাস যেহেতু মিডিয়ামে আছে সে কি করবে, ব্যাক সাইড অ্যাটাক করবে, Hn2 রিয়াকশন করবে, আর এই লিভিং গ্রুপ হিসেবে ফেনল বেরিয়ে যাবে। তাহলে এখানে তৈরি হবে অ্যাকচুয়ালি ফেনল, আর তার সাথে তৈরি হচ্ছে CH3I। এই হচ্ছে টোটাল মেকানিজম অফ দ্য রিয়াকশন। তাহলে এখানে অপশন বি ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোশ্চেন, কার্বোহাইড্রেটগুলিকে কোন কোন বিষয়ের ওপর আমরা ভিত্তি করে শ্রেণীবিভাগ করেছি? শর্করা এবং অশর্করা, হ্যাঁ এটা অবশ্যই ঠিক। শর্করা এবং অশর্করার উপর আমরা ভাগ করেছি, যেমন আমরা বলি গ্লুকোজ একটা শর্করা, আর অশর্করা আমরা সুক্রোজ বলি। আবার বিজারণ ধর্মের ভিত্তিতেও ভাগ করা হয়েছে, তাহলে এটাও ঠিক আছে। আর্দ্র বিশ্লেষণের ভিত্তিতেও ভাগ করা হয়েছে, কাজে 1 to 4 ইজ দ্য রাইট চয়েস। আলোক সক্রিয়তার ওপর কোনো কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ নেই, সো I think C is the right choice. নেক্সট কোশ্চেন, ড্যাশ হলো একটি ক্ষারকীয় অ্যামিনো অ্যাসিড, টাইরোসিন, লাইসিন, সেরিন, অ্যালানিন। তো যেখানে আমরা জানি একাধিক NH2 গ্রুপ থাকে সেটা হচ্ছে একটি বেসিক অ্যামিনো অ্যাসিড হয়, তো সেক্ষেত্রে আমরা বলবো যে লাইসিন ইজ দ্য রাইট চয়েস। লাইসিনের পার্শ্ব শৃঙ্খলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা NH2 গ্রুপ, আবার হ্যাঁ এই টোটাল গ্রুপটা, এইটাকে আমরা টোটাল এইটাকে আর বলি, আর RCH NH2 COOH, এটা তো অ্যামিনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচার। তো এইখানে আর পার্টে দেখো একটা NH2 গ্রুপ আছে, সো এটা একটা বেসিক অ্যামিনো অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, এখানে বলছে নিম্নলিখিত গঠনটির পরিবর্তে কোন ক্ষারকটি RNA তে উপস্থিত থাকে? তো আমরা জানি AGTC ইন DNA আর AGUC ইন RNA, সো এখানে UC মিনস ইউরাসিল, ইউরাসিল RNA তে উপস্থিত থাকে। কাজেই এখানে A ইজ দ্য রাইট চয়েস। তো নেক্সট কোশ্চেন নাম্বার 31, বলছে দেখো 31-এ স্টেটমেন্ট বলা হচ্ছে, স্টেটমেন্ট 1, RNA তে সর্বদা দ্বিতন্ত্রী বলছে আলফা হেলিক্স গঠন। দেখো বিবৃতি 1টা একটু ভালো করে দেখো, RNA কিন্তু আমরা বারবার আগেও প্রশ্ন পেয়েছিলাম একতন্ত্রী আলফা হেলিক্স গঠন দেখায়, কাজেই এটা মিথ্যা একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট 2 বলা হচ্ছে, দেখো স্টেটমেন্ট 2তে বলা হচ্ছে RNA সাধারণত রেপ্লিকেট করে না, একদম ঠিক, কিন্তু প্রোটিন সংশ্লেষকে নিয়ন্ত্রণ করে, একদম ঠিক। দেখো RNA প্রোটিন সংশ্লেষণ অর্থাৎ ট্রান্সলেশন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে, নিজে সাধারণত রেপ্লিকেট করে না, দু একটা এক্সেপশন বাদ দাও। সো সি ইজ দ্য রাইট চয়েস, যেখানে বলা হচ্ছে বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য। এবং RNA-র আমি একটা স্ট্রাকচার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে একতন্ত্রী স্ট্রাকচার বা সিঙ্গল স্ট্র্যান্ডেড। DNA সেক্ষেত্রে কিন্তু তোমরা জানো ডাবল স্ট্র্যান্ডেড অর্থাৎ দ্বিতন্ত্রী আলফা হেলিক্স গঠন করে। এবং DNA দেখো এখানে ডাবল হেলিক্স স্ট্রাকচারটাও দেখিয়ে দিচ্ছি, আর সেখান থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে দেখো RNA তৈরি হয়, RNA ট্রান্সলেশনের দ্বারা তৈরি করে প্রোটিন। তো এই কনসেপ্টটা অলরেডি আমাদের আছে। চলো কোশ্চেন নাম্বার 32। কোশ্চেন নাম্বার 32 কি বলছে, বুনা এস নিম্নলিখিত কোনগুলির কোপলিমার? তো বুনাইন্স এটা জানি আমরা, এর ফুল নেম হচ্ছে স্টাইরিন বিউটাডাইন রাবার। অবভিয়াসলি বিউটাডাইন আর স্টাইরিন এর হচ্ছে মনোমার ইউনিট, যার দ্বারা তৈরি হচ্ছে এই বুনা এস কোপলিমার। সো স্টাইরিন আর 1,3 বিউটাডাইন দেখো অপশান এতে আছে। এবং তোমাদের সুবিধার জন্য আমরা এখানে কেমিক্যাল রিয়াকশনটা দেখিয়ে দিয়েছি, দেখো 1,3 বিউটাডাইন কিভাবে স্টাইরিনের সাথে বিক্রিয়া করে বুনা এস তৈরি করে। তোমরা এই বাদিকে ইকুয়েশনটা একটু লক্ষ্য করবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33 বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তন্তু পলিমারের উদাহরণ? অবভিয়াসলি নাইলন 66, কারণ পিভিসি, রবার বা বেকেরাইট এগুলো কোনোই ফাইবার নয়, নাইলন 66। নেক্সট কোশ্চেন নাম্বার 34। নেক্সট কোশ্চেন, ভালকানাইজেশন পদ্ধতিতে জিঙ্ক স্টিয়ারেটের ভূমিকা হলো?
পদ্ধতিটিকে ত্বরান্বিত করা, মন্দীভূত করা, বন্ধ করা বা আরম্ভ করা। তো এখানে সঠিক উত্তর দেখো, আমরা এটা পড়েছি ভ্যালকানাইজেশনে জিঙ্ক অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে, জিঙ্ক অক্সাইড বা সক্রিয়ক হিসেবে এটা অ্যাকচুয়ালি ত্বরান্বিত করে, এবং ফ্যাটি অ্যাসিড যেমন স্টিয়ারিক অ্যাসিড বা এই জাতীয় অ্যাসিডকে অ্যাক্টিভেশন করে, আর এর দ্বারা অ্যাকচুয়ালি ক্রস লিঙ্কিংটাকে ত্বরান্বিত করে। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 35, এটাই হচ্ছে আমাদের এই আজকের মডেল আনসারের লাস্ট কোশ্চেন। বলা হচ্ছে ব্যাকেলাইট প্রস্তুতির পদ্ধতিটা কি? ব্যাকেলাইট প্রস্তুতি দেখো, আমরা যদি দেখি ফেনল ফর্মালডিহাইড এই দুটি মূলত কম্পাউন্ড প্রথমে রাসায়নিক বিক্রিয়া দ্বারা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দ্বারা দেখো কম্পাউন্ড তৈরি করে, এবং তারা কন্ডেনসেশন করে, এবং কন্ডেনসেশন করে ব্যাকেলাইট তৈরি করে। পুরো রিয়াকশনটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমরা দেখছি, দেখো ফার্স্ট স্টেপে ফেনল H+ রিলিজ করে ফেনক্সাইড অ্যান্ড ফর্মালডিহাইডের সঙ্গে দেখো প্রতিস্থাপন বিক্রিয়া দ্বারা ফর্মালডিহাইড এর CH2 পার্টটা অ্যাড করে, আর তারপরে দেখো এটি পুনরায় ফেনক্সাইডের সঙ্গে যুক্ত হচ্ছে এবং বেকেলাইট ফর্মেশন করছে। তো আমরা বলবো এটা অবভিয়াসলি বেকেলাইট ফর্মেশনের সময় দেখো অবভিয়াসলি কন্ডেনসেশন রিয়াকশনটা ঘটছে। হ্যাঁ, তো সুতরাং এখান থেকে আমরা বলতে পারি কি যে এটা একটা অবভিয়াসলি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে এখানে দেখো এই স্টেপটাতে লক্ষ্য করো, এখান থেকে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা কন্ডেনসেশন রিয়াকশনও হচ্ছে, কন্ডেনসেশন। সো আমরা এর বলবো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন উইথ কন্ডেনসেশন রিয়াকশন। তো আজকের আলোচনায় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।